খেলে দিল খেলা। কোন খলিলের কথা বলছি বুঝতে পারছেন? ডক্টর ইউনূস, যেই ডক্টর খলিলকে বাংলাদেশের সিকিউরিটি অ্যাডভাইজার করেছেন, প্রধান নিরাপত্তা কর্মকর্তা। সকল রীতিনীতি ভঙ্গ করে ডক্টর ইউনূস একজন লোককে নিরাপত্তা উপদেষ্টা করেছেন, ঠিক ভারতীয় স্টাইলে। এই খলিলে খেলাটা খেলে দিল। ওয়াকারের অবস্থা এখন বেগতি। ওয়াকার আর সামনে আগার কোনো সুযোগ নেই। ওয়াকার ভাইয়া এখন শুধু অতে ওয়াকার, আতে আওয়ামী লীগ, একটা কথা আছে না? এই বাংলাদেশের কোনো মানুষ আর তাকে সম্মান করবে না। এখন খলিল যে খেলা খেলেছে সেটা বলি আপনাদেরকে। সেনাবাহিনীর লোকরা এখন ওয়াকারকে মেনে নিচ্ছে না সেনাপ্রধান হিসাবে। কেন? তার যেই নৈতিকতার অবক্ষয়, এর কারণে পুরো সেনাবাহিনীর মর্যাদা হানির পর্যায়ে চলে গিয়েছে। এখন তার গ্রহণযোগ্যতা না আছে দেশের মানুষের কাছে, না আছে সেনাবাহিনীর ভিতরে। এখন কথা হলো, সারা পৃথিবীতে খলিল আর ডক্টর ইউনূসের মধ্যে পার্থক্য কি জানেন? পার্থক্য হলো ডক্টর ইউনূসকে অনেক মানুষ চেনে আর ডক্টর খলিলকে অনেক মানুষ চেনে না। এটুকু পার্থক্য। মেধা, দক্ষতা, যোগ্যতা ডক্টর ইউনূসের চাইতে ডক্টর খলিল কোনো অংশে কম নয়। এই পৃথিবীতে অনেকগুলো প্রজেক্টে এই ডক্টর খলিল কাজ করেছেন, এটা ডক্টর ইউনূস জানেন। আপনারা জানেন, কসোভো যখন স্বাধীন হয় তখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের টিমে এই খলিল ছিলেন। মাত্র 51 মাসে একটা দেশকে স্বাধীন করে ফেলেছে এই খলিলেরা। কি খেলাটা খেলেছে, কসোভোর উপরে কি অত্যাচার করেছে জানেন? বসনিয়া এক রাতে 66,000 মানুষকে মেরে ফেলেছে, এবং সব মুসলমান। তখন এরদোগান একটি খেলা খেলেছেন। এরদোগান কি করলেন? তিনি জাতিসংঘকে সৈনিক পাঠানোর আবেদন করলেন, কসোভোতে যেন জাতিসংঘের সৈনিক পাঠানো হয়। জাতিসংঘ বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, জাতিসংঘ অনুমোদন দিচ্ছে, তোমরা সৈনিক পাঠাও, এগুলোই জাতিসংঘ সৈনিক হিসেবে গণ্য হবে। এরদোগান তো চাইছে এটা। এরদোগান কি করলো? কসোভোর অসংখ্য নাগরিককে তুরস্কের পোশাক পরিয়ে দিয়েছে, মানে তুরস্কের সেনাবাহিনীর পোশাক পরাই দিয়েছে। ধরেন 80,000 তুরস্কের সৈনিক গেল, আরও 80,000 কসোভোর নাগরিককে, মুসলমানকে পোশাক পরাই দিয়েছে। এরা পিটায়া বসনিয়ার লোকদেরকে বের করে দিয়েছে। 51 মাসে দেশ স্বাধীন হয়ে গিয়েছে, তবে তার জন্য অনেক রক্ত ঝরাতে হয়েছে। এই খলিল সেখানে ছিলেন। আপনাদেরকে এ ফাঁকে আরেকটা খলিলের কথা বলি। জালমে খলিলজাদ নাম শুনেছেন নিশ্চয়ই, আমেরিকার একজন বড় কূটনীতিক। আফগানিস্তান যখন স্বাধীন হয়, অর্থাৎ আমেরিকা যখন আফগানিস্তানকে থেকে পালিয়ে যায়, তখন এই জালমে খলিলজাদের উপরে দায়িত্ব দিয়েছে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন। পাকিস্তান তখন ক্ষমতায় ইমরান খান। জালমে খলিলজাদ বলেছে 22 সালের আগস্ট মাসে আমেরিকান সৈন্য আফগানিস্তান থেকে চলে যাবে চিরকালের জন্য। ইমরান খান বলেছে ঠিক আছে, কিন্তু পাকিস্তানের ISI গোয়েন্দা বিভাগ বলেছে যে আমেরিকাতে এই সুযোগটি দেওয়া যাবে না। আমেরিকাকে একটি এখানে নাজেহাল করতে চায় আফগানিস্তান, অর্থাৎ তালেবানরা। আমেরিকার গোয়েন্দারা পাকিস্তানের গোয়েন্দারা আমেরিকার ভিতরে সকল সংবাদ নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর কোথায় কি আছে, কোথায় কারা আছে, পাইলটরা কোথায় আছে, সব খবর জেনে গেল তালেবানরা। প্রত্যেকটা স্পটে এট এ টাইমে অ্যাটাক হয়েছে। আমেরিকান সৈন্যরা নাজেহাল হয়ে গিয়েছে। বিমানে পালাতে গিয়ে অনেকজন, মানে প্রায় 27 জন মারা গেছে। আমরা দেখেছি তখন বিমানের মধ্যে ঝুলেছিল। এই পরিস্থিতিতে সেই এক খলিল আর আমাদের এই এক খলিল। খলিল পৃথিবীর বড় বড় অনেকগুলো কূটনৈতিক সমস্যার সমাধান করেছেন। জাতিসংঘ কোথাও যখন কোনো সমস্যার সমাধান করতে না পারে, তখন এই ধরনের লোকদেরকে কাজে লাগায়। এরা ঠান্ডা মাথায় অপমান হওয়ার ইচ্ছা নিয়ে সেখানে হাজির হয়, যে এখান থেকে আমার অর্জন করার কিছু নাই, আবার হারাবারও কিছু নাই,
সুতরাং গেলাম, এমন এক মানসিকতা নিয়ে সেই পরিস্থিতি থেকে এরা সফল হয়ে বেরিয়ে আসে। সে আফগানিস্তানের জালমে খলিলজাদ একজন, আর আমাদের ডক্টর খলিলুর রহমানও আরেক লোক। এই আমাদের খলিলুর রহমান কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করতেন। তখন তার মেধা দেখে আজ থেকে প্রায় 25 বছর আগে তাকে আমেরিকা নিয়ে যায়, জাতিসংঘে স্থানান্তর করে তাকে। এখন তার নামে এমন একটা কথা উঠাই দিছে বিএনপি বা ইন্ডিয়ানপন্থী লোকেরা আর সেনাবাহিনী, যে খলিল বাংলাদেশের নাগরিক না, খলিল হলো আমেরিকার নাগরিক, সে বাংলাদেশের নিরাপত্তা সিকিউরিটি অ্যাডভাইজার হয় কিভাবে? আসলে দেখা গেল কেউ 71 টিভি, জনকণ্ঠ, কালের কণ্ঠ, প্রথম আলো, বিএনপি, রুমিন ফারহানা, কেউ এখন পর্যন্ত একটুও প্রমাণ করতে পারেনি যে খলিল আমেরিকার নাগরিক। তারা যদি সামান্য প্রমাণ করতে পারত তাহলে সেই কাগজপত্র তারা দেখাতো। খলিল বাংলাদেশের নাগরিক এবং কি আমেরিকার কংগ্রেস থেকে সার্টিফাই করা হয়েছে যে খলিল সেখানে আমেরিকার নাগরিক নয় এখন আর। বিএনপি এই মিথ্যাচার করে এই ডক্টর খলিলকে মেলাইন করার চেষ্টা করছে, হীন করার চেষ্টা করছে, নীলীন করার চেষ্টা করছে, অপমান করার চেষ্টা করছে। একটা জিনিস স্পষ্ট দেখেন, বিএনপির কাছে এখন ছুপ্পু ভালো, ওয়াকার ভালো, কিন্তু খলিল ভালো না, ইউনুস ভালো না। কি আশ্চর্য না ব্যাপারটা! এখন যে আমাদের প্রেসিডেন্ট, এই লোক 97 সালে সম্ভবত রেশমের মানে জজদের পোশাকের টাকা মারার এবং খাবারের টাকার 9-6 করার অপরাধে 2 বছর জেল খাটছে। আপনারা জানেন এখন যে প্রেসিডেন্ট আছে 2 বছর জেল খাটছে, ইন্টারনেট সার্চ দিলেও আপনারা পাবেন। সেই লোক ভালো হয়ে গেছে। তারপরে যে মাসুদ উদ্দিন তারেক রহমানকে পিটিয়ে ছাটনা ভেঙে দিয়েছিল, সে ভালো হয়ে গিয়েছে। যেই আপনার ডিবির প্রধান, এই ডিবির প্রধান না, আব্দুল কাহার আকন্দ নামের একজন ডিবির প্রধান ছিল না? আওয়ামী লীগের আমলেও কিন্তু 4 বার ইনভেস্টিগেশন করেও 21শে আগস্ট জ্ঞানের হামলা মামলা, তারপরে 10টা অস্ত্র মামলা, এগুলোর সাথে তারেক রহমানকে যুক্ত করতে পারে নাই, তার সংযুক্তি ছিল না। এই আব্দুল কাহার আকন্দ এসে 5 নম্বরে আসছে, আইসা এই মামলার মধ্যে তারেক রহমানের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপরে বলছে না তারেক রহমান 40,000 কোটি টাকা বিদেশে রপ্তানি করছে। গত 17 বছরে কিন্তু এটা প্রমাণ হয় নাই। অথচ তাদের কাছে, এই তারেকদের কাছে এখন প্রিয় হয়ে গেছে আব্দুল কাহার আকন্দ। আশ্চর্য রকম না? শুধু ক্ষমতার জন্য। ডক্টর ইউনুস খারাপ লোক, তারপরে হয়ে গেল আপনার এখন খলিল খারাপ লোক, ভালো হয়ে গেল ওয়াকার, শাহাবুদ্দিন ছোপ্পু। কি বিস্ময়কর ব্যাপারটা! পৃথিবী কিভাবে ঘুরে যায়, কি আশ্চর্যজনক ব্যাপার! ক্ষমতাও এভাবে কিন্তু ঘুরে যায়। আমার মনের ভিতরে ডাক দেয় কেন জানি, তারেক রহমান মনে হয় দেশের ক্ষমতায় আসতে পারবে না। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অনেক ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।